গার্ডের কথায় শঙ্কিত হয়ে শুষ্ক ঝোঁক গিল ঈশানী। মনে মনে ভাবতে লাগলো, এবার তাহলে কি হবে? না, নিস্তব্ধতায় ছেয়ে আছে চারিপাশ। অফিস রুমের ডেস্কে বসে এক মনে কপালে আঙুল স্লাইড করছে এরিস। ওর চোখের দৃষ্টি নিষ্প্রাপ, দাঁতের সাহায্যে অধর কামড়ে রেখেছে অহেতুক। দেখে মনে হচ্ছে বিশেষ কিছু নিয়ে চিন্তায় মশগুল মাফিয়া বসটা। ঠিক এমন সময় ভিজিয়ে রাখা দরজাটা ঠেলে অফিস কক্ষের ভেতরে প্রবেশ করে তুষার। হাতে থাকা আইপ্যাডটা এরিসের দিকে স্বগতিতে বাড়িয়ে দিয়ে পুনরায় স্থির হয়ে দাঁড়ালো সে। উদাসীন ভঙ্গিতে আইপ্যাডটা স্ক্রল করতে করতে প্রশ্ন ছুড়ল এরিস, ডক্টর মাধবী এসেছে? তুষার হাস্যচোখ মাথা নাড়িয়ে জানায়, এসেছে। এরিস এবার সোজা হয়ে পিঠ চান করে বসলো চেয়ারে। আইপ্যাডটাতে সূক্ষ্ম নজর পড়ে জিভ দিয়ে গাল ছেলে রাজবাড়ি আওয়াজে বলা, লাশ দুটোকে পেয়েছো? পুনরায় মাথা নাড়িয়ে হ্যাঁ জানায় তুষার। পরক্ষণে চিন্তিত স্বরে বলে, লাশ দুটোকে পাওয়া গেলেও ক্যামেরাটার খোঁজ পাওয়া যায়নি। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে সরিয়ে ফেলেছে। হাতের আঙুলগুলো নির্বিঘ্নে টেবিলের উপর নাড়াতে নাড়াতে এরিস বলল, ইট ওয়াজ আ ট্র্যাপ। আই অলসো থিঙ্ক দ্যাট। বাই দ্য ওয়ে, এরা দুজন কারা ছিল আর জঙ্গলেই বা কি করছিল? নাক টেনে বুক ভর্তি করে বাতাস পুড়ে নিল তুষার। অতঃপর এরিসের প্রশ্নের প্রতি উত্তর করে বলা, এখানেও ট্র্যাপ। দুজনের মধ্যে একজন ড্যানিয়েলের সিক্রেট স্পাই ছিল ঠিকই, কিন্তু আরেকজনের পরিচয় এখন পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি। দ্রুত করো, আই ওয়ান্ট অল অফ দেম ইন মাই বেসমেন্ট। এরিসের কঞ্চে ভয়াবহ ক্ষুদ্ধতা। তুষার একটু আহাক পাড়িয়ে তির্যক ফিউছিয়ে বলল, ওদের অপরাধ? কৈফিয়ত চাইছো? চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ নজরে তাকালো এরিস। ওর দৃষ্টি অনুসরণ করে ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতে যেতে তুষার বলে, ওফ, ভুলে গিয়েছিলাম। এর জীবন্ত আবার কাউকে কৈফিয়ত দেয় না। তুষারের কথায় না চাইতো কয়েক সেকেন্ডের জন্য ছোট কামড়ে ফিচেল হাসলো এরিস। অফিস কক্ষ থেকে বেরিয়ে যেতে নিয়েও ফের ঘুরে এলো তুষার। হাতের সাহায্যে কপালে লেপটে থাকা ঘন চুলগুলোকে ব্র্যাক ব্রাশ করে এরিসের উদ্দেশ্য করে গম্ভীর স্বরে বলে উঠছে, মেয়েটাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলেন, বাট শি ইজ সো এক্সপেন্সিভ। দুবাই শেখদের মনের রানী। তুষারের কথা উপহাস করে চোখ উল্টালো এরিস। কোনরূপ দ্বিধাবোধ না করে নির্বিকার গলায় পড়ল, সো হোয়াট? এরিসের কথায় চক্ষু কপালে উঠে গেল তুষারের। এত এক্সপেন্সিভ মেয়েটাকে হয়তো বিদায় করে বলছে সো হোয়াট। সেই তখন থেকে তুষার বিনা বাক্যে চেয়ে আছে দেখে কণ্ঠে নিদারুণ গাম্ভীর্যতা টেনে এরিস বলে, লিসেন, সস্তার জিনিসে টাচ করতে ভালো লাগে না আমার, বড্ড ইরিটেটিং ফিল হয়। নেক্সট টাইম আর এসব পাঠিও না। তাহলে কি আরো এক্সপেন্সিভ? নেভার। বাক্যটুকু জিহ্বা থেকে বেরিয়ে আসার আগে মুখের উপর হুঙ্কার দিয়ে তুষারকে পুরোপুরি থামিয়ে দেয় এরিস। তাহলে এক্সপেন্সিভ বলতে কি বোঝাতে চাইছেন? কিছু না, ইউ ক্যান লিভ নাও। তুষার আর কি বা করবে? মনে মনে নিজের বসকে চরম আনরোম্যান্টিক উপাধিতে ভূষিত করে উদাস পায়ে বেরিয়ে যায় অফিস কক্ষ ছেড়ে। তুষার অফিস রুম ত্যাগ করতে না করতে অন্য পাশ থেকে ঈশানীকে টেনে হিসড়ে অফিস কক্ষে এনে হাজির করছে একজন গার্ড। ঈশানী আসতে চাইছিলই না বলে ওর বাহু ধরে টানতে টানতে নিয়ে এসেছে গার্ডটা। এমনকি এই মুহূর্তে এরিসের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ও শক্ত হাতে ইস্যুর বাহু চেপে দাঁড়িয়ে আছে সে, যেন কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ধরে নিয়ে এসেছে কাঠগড়ায়। ব্যথাতুর দৃষ্টিতে এরিসের পানে এক পল চালু ঈশানী। ওর নীলাম্বর অসহায় চোখ দুটো অবলোকন করে মুহূর্তেই ব্যথা করে উঠল এরিসের খড়খড়ে উত্তপ্ত হৃদয়টা। একই সঙ্গে চওড়াও হওয়া ক্রোধে বলবলিয়ে উঠল মস্তিষ্ক। তৎক্ষণাৎ ঈশানীর চোখ থেকে চোখ সরিয়ে গাটার উদ্দেশ্যে চোয়াল শক্ত করে এরিস বলে উঠছে, টাচ করতে নিষেধ করেছিলাম। আটকে উঠে সঙ্গে সঙ্গে ঈশানীর বাহু ছেড়ে দেয় গার্ডটা। মাথা নামিয়ে কুনিশে জানিয়ে থমথমে মুখে বলল, আসলে বস, উনি আসতে চাইছিল না, তাই আর কি। রুলস আর রুলস। আসতে না চাইলে পায়ে ধরে অনুনয় করে আনবে, তবুও টাচ করা যাবে না। নাও গেট লস্ট। পুনরায় বেশ কয়েকবার ভয়ার্ত নজরে এরিসকে কুনিশ জানিয়ে তাড়াহুড়ো পায়ে কক্ষ ত্যাগ করলো লোকটা। ওদিকে এরিসের কথায় হতবিহ্বল ঈশানী। একটু আগে এসব কি বললো লোকটা? আদৌ নিজের সেন্স থেকে বলছে নাকি নেশার করে ভুলভাল বকছে? আচ্ছা, জ্বরটার হয়নি তো ওনার? হাজারটা ভাবনায়
বিভোর ঈশানী। ঠিক এমন সময় ওর ঘোর কেচে গেল এরিসের কর্কশ আওয়াজে। আই থিঙ্ক তুমি ওই জায়গাটাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো। চেয়েছিলাম পাঠাবো না, এখন মনে হচ্ছে ওটাই তোমার জন্য বেস্ট অপশন। না, আকস্মাৎ ছিঁড়ে উঠল ঈশানী। দিশেহারা গলায় শব্দটুকু উচ্চারণ করে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে দু হাত জোর করে ক্ষমা চাইল এরিসের কাছে। এবারে সশব্দে চেয়ার ছেড়ে ঈশানীর নিকট এগিয়ে এলো এরিস। এক হাঁটু ভর করে ওর মুখোমুখি হয়ে বসে ইস্যুর জোর করা হাত দুটো চেপে ধরে নিজ হাতে, অতঃপর কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে সরল মেয়েটার ক্রন্দনরত মুখের পানে চেয়ে দাঁতের দাঁত পিষে হিসি বলা। কতবার বলেছি আমার সামনে ইনোসেন্ট ব্লু আইজ দেখিয়ে কোনো লাভ হবে না, বিকজ আই এম হার্টলেস। জানি। ঈশানীর মুখে এই জানি শব্দটা কেন যেন মোটেও ভালো লাগলো না এরিসের। ভেতরে পোশাক সত্তাটা হল্লা করে উঠল মুহূর্তেই। তাকে প্রাধান্য দিয়ে শক্ত গলায় এরিস বলা। জেনে থাকলে পালিয়েছ কোন সাহসে? আমার সঙ্গে লাগতে আসতে বারণ করিনি? ঈশানী ঝাঁঝালো কঞ্চে বলা। আমি তো লাগাতে আসিনি, মুক্তি চেয়েছি শুধু। সেটা এই জীবনে পাবে না। এরিস ইউভানের হাত থেকে মুক্তি নেই তোমার। চ্যালেঞ্জ করছেন? এত কিছুর পরও মেয়েটার জিদ কমেনি একরত্তেই। অজ্ঞতাই ওর হাত দুটো উপরে কাউচের সঙ্গে চেপে ধরে ক্ষুদ্ধস্বরে এরিস বলে। করছি, চ্যালেঞ্জ করছি। মুক্তি তো দূরে থাক, এরিস ইউভানের চোখের আড়াল পর্যন্ত হতে পারবে না তুমি কোনোদিনও। কথা শেষ করে এক ঝটকা ঈশানীকে দূরে ঠেলে দিয়ে লম্বা পা ফেলে অফিস রুম ত্যাগ করে এরিস। বেসমেন্টের টর্চার সেল থেকে ভেসে আসে হৃদয় বিদারক বিভৎস চিৎকার। যদিও বেসমেন্টে পুরোপুরি সাউন্ড প্রুফ, তবুও বিরক্ত হয়ে কানে এয়ারপোর্ট গুজল এরিস। দু ঠোঁটের ফাঁকে ধরালো সিগারেটের জ্বলান্ত শলাকা। এইভাবেই সেভাবেই পকেটে হাত গুজে এক ধ্যানে তাকিয়ে রইল ভেন্টিলেটরের থেকে আগত এক ফালি নিয়ন আলোর রশ্মির দিকে। একটু আগে সেই গাড়টার আঙ্গুলের নখগুলো তুলে নেওয়া হয়েছে বেজায় নৃশংসভাবে। তার চিৎকার আওয়াজেই আপাতত কাঁপছে পুরো বেসমেন্ট। চিৎকার এক পর্যায়ে লোকটা হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট আওয়াজেই বলল, কি অন্যায় করেছি আমি? ঠোঁটের ফাঁক গুলিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে নির্বিকার কঞ্চে ফিসফিসালো এরিস। এরিস কাউকে কৈফিয়ত দেয় না। কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তুষারপাত এখনো কমেনি রাশিয়াতে। 3 মাস আগে এসেছে, সেই থেকে তুষারপাত দেখতে দেখতে জীবনটা কেমন একগুঁয়ে লাগছে ঈশানের নিকট। একটু রোদ, একটু বৃষ্টি, একটু মেঘলা আকাশ দেখার জন্য হৃদয়টা আনসান করছে কেমন। এই ছোট্ট রুমটাতে ক্যালেন্ডার নেই, আর না তো পেন্ট হাউসে কোনো ইংলিশ ক্যালেন্ডার রয়েছে। অজ্ঞতা ডায়েরিতে লিখে লিখে দিন, সপ্তাহ, মাস হিসাব করে রাখে ঈশো। এখন মাঝরাত রুমের ঝকঝকে আলো নিভিয়ে ছোট্ট একটা হ্যাজাক জ্বালিয়ে ডায়েরি আর কলম হাতে নিয়ে স্টাডি টেবিলে বসে আছে ঈশানী। হ্যাজাকের লালচে রোশনাই ঝলঝলে চেহারাখানা কি দারুণ লাগছে। বিষণ্ণ চেহারাতেও লাবণ্যতা আর স্নিগ্ধতা যেন উপসে পড়ছে তার। সেদিন ওই বীভৎস ঘটনার পর থেকে আর কখনো পালানো দুঃসাহস দেখায়নি ঈশানী। বলা যায় এক প্রকার আশাহত হয়ে অন্তর্মুখী মেয়েটা মেনে নিয়েছে নিজের দুর্বিষহ ভবিতব্য। নিজেকে গুটিয়ে নিয়েছে এই বিশাল পেন্ট হাউসের 12x12 ফিটের ছোট্ট রুমটাতে। আজ বহুদিন বাদে রাতে ডায়েরি লিখতে বসেছিল ঈশানী। সরু জানালার পর্দা ভিজিয়ে আলো নিভিয়ে একেবারে নিরিবিলি ঝিমঝিমে পরিবেশ তৈরি করে নিয়েছে নিজের জন্য। অতঃপর আঙুলের ফাঁকে কলম নাড়িয়ে লেখা শুরু করে মনের অযাচিত সকল ভাবাবেগ। পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যায় এক নাগাড়ে। অবশেষে একদম শেষ লাইনে এসে কি মনে করে যেন গুটি গুটি অক্ষরে লিখল ঈশানী। চেরি ব্লসমের একটা সুন্দর বিকেল হোক আমার। স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ আর এক মুঠো সতেজ খুশি। বোকা মেয়েটা এখনো খুশি হওয়ার স্বপ্ন দেখে, কি জানি কেন। ইস্যু লিখছিল মাঝরাত্রিরে মনের সবটুকু আবেগ ঢেলে সাজাচ্ছিল ডায়েরির পাতায়। ঠিক এমন সময় ওপর তলা থেকে আগত কিছু অযাচিত আওয়াজে কর্ণকুরু সহচকিত হয়ে উঠছে ওর। আঙুলের ফাঁক থেকে কলম ছুটে যায় আচানক। ক্রমাগত একই আওয়াজ আর প্রতিধ্বনি। রুম থেকে বেরিয়ে লাউঞ্জের দিকে পা বাড়ে ঈশানী। ফ্লোরা রুম আটকে ঘুমোচ্ছে। ঈশানীর জানা মতো তুষার আর এরিস পেন্ট হাউসে নেই। তাহলে এত রাতে
কিসের আওয়াজ হচ্ছে এমন? অজ্ঞতা রহস্যময় এই আওয়াজটার উৎস খুঁজতে ঈশানী একা একা সিঁড়ি ডিঙিয়ে ছুটে যায় দোতলায়। ছোটার ফাঁকে করিডোরের মাঝে দাঁড়িয়ে এক পল চাইল এরিসের অফিস রুমের দিকে, যেটা এখন গার্ডদের পাহারায়। তার মানে অফিস কক্ষে কেউ নেই, তাহলে আওয়াজ কোথা থেকে আসছে? ঈশানী ভাবতে লাগলো। তৎক্ষণাৎ আবারও সেই থুপথাপ আওয়াজ ভেসে এলো করিডোরের অন্য পাশ থেকে। ভয় করছে কিঞ্চিত, তবুও ধীর কদমে সেই আওয়াজটা অনুসরণ করে এগিয়ে যায় ঈশানী। কারণ ও জানে এই মূর্তিমান গার্ডগুলো দেখতে নির্জীব হলেও কি হবে, সময় মতো এক একটা জানোয়ারের চাইতে বেশি হিংস্র তারা। এগোতে এগোতে এক পর্যায়ে একটা বিশাল মাস্টার বেডরুমের সামনে এসে দাঁড়ালো ঈশা। থমকালো। এই রুমের ভেতরে থেকে আওয়াজ বেরিয়ে আসছে কিছুক্ষণ পর পর, কিন্তু এত রাতে কে আওয়াজ করছে এমন? কিসেরই বা আওয়াজ এগুলো? অন্তর্গহীনের জাগ্রত প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াসে কোনো কিছু না ভেবে ভেতরের দিকে পা বাড়ায় ঈশানী। ঈশানী রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বিনা আওয়াজে একেবারেই মসৃণ ভেলভেটের ন্যায় লেগে গেল দরজাটা। রুমের ভেতরে শুধু কালোর সমারোহ। অবশ্য এটা ঈশানীর কাছে নতুন কিছু নয়। এই পেন্ট হাউসটাই তো পুরোপুরি কালো মরিচিকার মতো একটা তামাশাচ্ছন্ন পাপের দুনিয়া। গোলক দাদার মতো বিস্তৃত রুমটা ঘুরে দেখতে দেখতে ঈশানী ভাবে, এতগুলো দিন ধরে এখানে আছি, এই রুমটা কখনো চোখে পড়লো না কেন? কে থাকে এখানে? পরক্ষণে ছোট উঠছে নিজেকে নিজে বোঝালো ও। অবশ্য আমি তো এদিকে আসিনি কখনো, চোখে পড়বেই বা কেমন করে? কিন্তু কে আছে এখানে? ঈশানী এক জায়গাতে দাঁড়িয়ে ঘুরে দেখছিল চারিপাশ। ঠিক তখনই ওর কৌতূহলী চোখ আটকায় বেড সাইডে দেয়ালে বিশাল পেন্টিংটাতে। দেয়াল জোড়া অঙ্কিত বিশাল এক ভয়ানক পাইথনের চিত্র দেখে মুহূর্তে চোখ মুখ কুঁচকে এলো ওর। চিত্র তো নয়, যেন এক জ্যান্ত এক মানুষ খেকো সরীসৃপ, সেভাবেই কালো চিকচিকে চোখ দুটো মেলে তাকিয়ে আছে। দেখো ওর পানি, যা দেখা মাত্র অজানা শিহরণে ঠান্ডা শীতল স্রোত নেমে গেল ইস্যুর মেরুদণ্ড পেয়ে। সেদিকে এক পাল ভয়ার্থ নজর বুলে ইস্যু তাড়াহুড়ো করে ফিরে যাবে, তার আগেই ওর ধ্যান ফিরে এলো পুনরায় সেই অযাচিত আওয়াজে। আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো ঈশানী। দেখলো রুমের মাঝে আরেকটা রুম, ওদিকটায় আলো জ্বলছে। তাই হয়তো ভয় না পেয়ে এগিয়ে গেল আলো সূত্র ধরে। হাট করে খোলা দরজার এক কোণে দাঁড়িয়ে কুণ্ঠিত নজরে ভেতরে উকি দিতেই থমকে গেল ঈশানী। চোখ দুটো নিষ্প্রভ হয়ে সামনে দৃশ্যে আটকে গেল আপনা আপনি। অজান্তেই ফাঁকা হয়ে এলো অধৈর্যকর। ফাঁকা হয়ে যাওয়ার সেই হকচাকানো উষ্ঠধর নাড়িয়ে একা একা বিড়বিড়ালো মির্জা। তার মানে এটা এরিসের রুম। মাস্টার বেডরুমের সঙ্গে সংযুক্ত জিম রুমটাতে একাই এরিস। হাতে লেদারের গ্লাভস লাগিয়ে সেই তখন থেকে পাঞ্চিং ব্যাগটা ক্রমাগত পাঞ্চ করে যাচ্ছে সে। বেখেয়ালি রুমের দরজাটা খুলেই মাঝরাতে রাখায় ওর পাঞ্চিং এর আওয়াজই এতক্ষণ ধরে ধূপধাপ ধূপধাপ রহস্যময় শব্দে মুখরিত করে দিয়েছিল পুরো পেন্ট হাউসের চার দেয়াল। মাঝরাতে যখন তখন জিম করার অভ্যাস রয়েছে এরিসের, তাই এন শব্দে গার্ডসরা উদ্বিগ্ন না হলেও বোকা মেয়েটা কৌতূহলী হয়ে ঠিক হয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছে বাঘের গুহায়। হয়তো ও নিজেও অনুমান করেনি যে বাঘটা পেন্ট হাউসেই রয়েছে। কিন্তু এবার কি হবে? শুষ্ক একটা ঝোঁক গিলে জীবের জগা দিয়ে অদর ভিজিয়ে নিল ঈশানী। অতঃপর আজ চোখে পুনরায় দেখে নিল এরিসের অবস্থান। পরনে একটা কালো স্যান্ডো গেঞ্জি আর কার্গো প্যান্ট, চাচু করা উন্মুক্ত পেশি বল, হাতটা পুরোপুরি দৃশ্যমান। হাত ছাপিয়ে ঈশার নজর গেল পুরুষের সজল শরীরের দিকে। স্কিনি স্যান্ডো গেঞ্জি ভেদ করে তার জিম করা পোক্ত শরীরের প্রতিটি ভাঁজ আকর্ষণীয় লাগছে ভীষণ। তার চেয়ে বেশি আকর্ষণীয় লাগছে সামনের এই দৃশ্যটা। পাঞ্চ করার সময় তার প্রতিক্রিয়া, তার ঘামার্ত মুখভঙ্গিমা, তার দাঁতের জগা দিয়ে বারবার অধর কামড়ে ধরা, সবকিছুই অপ্রার্থিব। বরাবরের মতো এবারও ইস্যুর মনের কিনারে একটা প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে ক্রমাগত। উনি কি আসলে একটা দয়ামায়াহীন নির্দয় মাফিয়া, নাকি শোবিজ দুনিয়ার কোনো নাম করা সুপারস্টার? পাঞ্চিং এর এক পর্যায়ে কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে ফুচ করে রুমের দরজায় চোখ রাখলো এরিস। এরিসের হঠাৎ চাহনিতে তড়াক করে ধরফড়ি উঠল ঈশানের হৃদয়টা। তৎক্ষণাৎ দরজার আড়ালে
গা ঢাকা দিয়ে নিজের দম আটকে দাঁড়িয়ে পড়লো ঈশানী। মনে মনে ঈশ্বরকে ডেকে একটাই প্রার্থনা করতে লাগলো, যেন কিছুতেই এদিকে চলে না আসে এরিস, নয়তো আজ আরো একবার নিজের সর্বনাশের মুখোমুখি হতে হবে ওকে। ঈশানীর প্রার্থনা কাজে দিল হয়তো। এরিস জিম রুম থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু ইস্যুর দ্বারের কাছেও আসেনি সে। উল্টো সোজা ঢুকে গিয়েছে ওয়াশরুমে। এরিস ওয়াশরুমে ঢুকে হাঁপ ছাড়ে ঈশানী। সহসা তাড়াহুড়ো করে কেটে পড়া ধান্দা চারিদিকে একবার সতর্ক নজর বুলিয়ে সোজা এগিয়েছে দরজার কাছে। কিন্তু সেখানেই ঘটলো আসল বিপদে। রুমটা ছিল ফিঙ্গার লক, মানে এরিসের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই দরজা কিছুতেই খুলবে না। কিছুতেই না, মানে কিছুতেই না। খানিকক্ষণ টানাটানি করে আর জোর জবরদস্তি করে অবশেষে ঈশানী যখন বুঝতে পারে এই কাহিনী, সঙ্গে সঙ্গে কলিজার সোহা পানি শুকিয়ে কাজ হয়ে যায় ওর ভেতরটা। তপ্ত শ্বাস ছেড়ে চকিতে ঘুরে দাঁড়িয়ে ব্যথাতুর দৃষ্টি মেলে তাকায় পুরো রুমের দিকে। এই কালো রুম, দেয়ালে পাইথন পেন্টিং, ওয়াশরুম থেকে আগত শীতল পানির ছপছপ আওয়াজ, সবকিছু যেন একযোগে বিদ্রুপ করে হাসছে ওকে দেখে। সকল আওয়াজ ছাপিয়ে শুধু একটাই কথায় ক্রমাগত প্রতিধ্বনি হচ্ছে ইস্যুর কর্ণকুহরে, বোকা ঈশানী। সব সময় নিজেকে আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়েই ফেসে যায় মেয়েটা বেচারি। কুণ্ঠায় এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, বিভ্রান্তি আর অস্থিরতায় মস্তিষ্ক নিশ্চল। ঠিক তখনই ওয়াশরুমের ভেতর থেকে ভেসে আসে এরিসের রাশভারী আওয়াজ। তুষার, টাওয়েলটা এগিয়ে দাও তো। এরিসের আওয়াজ পেয়ে অস্থিরতার চরম শিউরে পৌঁছে গেল ঈশানী। ভেতরের শঙ্কাকে পেছনে হচ্ছে দুশ্চিন্তার ভর করল অযাচিত মস্তিষ্কে। এই রুম থেকে আপাতত বের হওয়ার উপায় নেই তা জানা সত্ত্বেও দু একবার সহস্তে ধাক্কা দিল মেটালিক দরজাটা। অহেতুক ধাক্কায় সেটি খোলা তো দূরে থাক, উল্টো ব্যথায় পেল ঈশানী। তুষার, ক্যান ইউ হিয়ার মি? টাওয়েলটা দাও। পুনরায় ভেসে এলো এরিসের রাশভারী কণ্ঠস্বর, যা শোনা মাত্রই দরজা থেকে চোখ সরিয়ে চোরা চোখে ঘুরে তাকা ঈশানী। পেছন ঘুরে ওয়াশরুমের দিকে দৃষ্টিপাত করতে ও দেখলো দরজার ফাঁক দিয়ে হাত বাড়িয়েছে এরিস। আরেকবার ডাক দিয়ে বলল, আর তারপর হয়তো সোজা বেরিয়ে আসবে ওয়াশরুম থেকে। তখন কি হবে? অন্তহীন ভাবনায় পিড়ে চমকে উঠল ঈশানের। ও আর কিছু না ভেবেই গলার স্কার্ফটা দিয়ে ভালো মতো হাত মুখ ঢেকে বেড থেকে তোয়ালেটা নিয়ে সোজা এগিয়ে গেল ওয়াশরুমের কাছে। কাচের দরজার ফাঁক গলিয়ে হাত বাড়িয়ে রেখেছে এরিস। এক কোণে কোনো মতে আটোসাটো করে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে কম্পিত হস্তে এরিসের হাতের দিকে তোয়ালেটা এগিয়ে দিল ও তৎক্ষণাৎ তোয়ালের বদলে ইস্যুর নরম হাতটা কবজি বন্দি করে নেয় মাফিয়া বস। অতঃপর চোখের পলকে হ্যাঁচকা টান দিয়ে নিয়ে যায় ভেতরে। ঈশানী কিছু বুঝে ওঠার আগে ওকে ঘুরিয়ে নিজের বাহু বদ্ধ করে অন্য হাতে থাকা ধারালো চাকুটা আকস্মাৎ চেপে ধরে ওর গলায়। সরু কঞ্চনালীর নিচে, ঠিক নিচে ছুঁচি করছে একটা চকচকে ধারালো চাকু, যা দেখা মাত্র শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল ঈশানী। মাত্রাতিরিক্ত আতঙ্কে জর্জরিত হয়ে শ্বাস নিতে ভুলে গিয়েছে মেয়েটা। ওদিকে শাওয়ার থেকে নিঃশব্দে বেরিয়ে আসা শীতল জলের স্রোতে ভিজে একাকার ওর সর্বাঙ্গ। পানিতে ভিজে সফেদ রঙা ফিনফিনে পাতলা ফ্রকটা ইতিমধ্যে আয়নায় পরিণত হয়েছে। পাতলা ফ্রকের আস্তর ভেদ করে মেয়েটার গমরঙা কোমল ত্বক স্পষ্ট দৃশ্যমান। যদিও এরিস কিংবা ঈশানী কারোরই খেয়াল নেই সেই দিকে, কিন্তু এই কঠিন মুহূর্তে কোনো শাস্তির ভয়ে নীল হয়ে আছে ঈশানীর সমগ্র মুখমণ্ডল। এরিস নিজের হাতের অবস্থান অনড় রেখে অত্যন্ত কুটিল স্বরে বলে উঠছে, ঠিকই ধরেছিলাম, রুমে কেউ একজন ঢুকে পড়েছে। এরিস ইউভানের সিক্স সেন্স কখনো ভুল হতে পারে না। এরিস কথাগুলো কর্ণকর ভেদ করতে চকিতে ঘাড় ঘোরা ঈশানী স্ব অবস্থানে থেকেই চোখ রাখে পিয়াংসি করা ধূসর বাদামি একজোড়া অনুভূতিহীন শূন্য চোখে। শাওয়ারের পানি এসে একই তালে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। স্নিগ্ধ জলের স্পর্শে এরিসের সিগারেট পোড়া কালচে বাদামি অধর যুগল আরো উজ্জ্বল দেখাচ্ছে। তবে অধর তলার ওই নির্লিপ্ত তিলকের কাছে সেই উজ্জ্বলতা নিতান্তই ফিকে লাগছে। ঈশানীর দিকে তাকিয়ে আছে ওর চোখের কোণে বহুল আতঙ্কের ছাপ। ওদিকে গাঢ় নীল উকি যুগলের দর্শন পেতে না পেতেই কয়েক ন্যানো সেকেন্ডের মাঝেই
চোখের রং বদলে গেল এরিসের। মুখের স্কার্ফের আড়ালে ঢাকা দিলেও এরিসের আর বুঝতে বাকি নেই এই নীল চোখের মালিক আসলে কে। এই সেই চোখ যা দেখলে এরিসের মতো মানুষের কড়া পড়া হৃদয়টাও গতি হারায় নিমিষে। বিচক্ষণ সর্বগ্রাসী নির্দয় মাফিয়াটাও লক্ষ্যচ্যুত হয় বারবার। পাপি মাফিয়া বসটার দুনিয়া থমকে এই মহাসমুদ্রের মতো গাঢ় পবিত্র চোখের মাঝে, যা না চাইতো ভেতরে পৈশাচিক সত্তাটা হার মেনে নেয় বরাবর। ঠিক এখন এই মুহূর্তের মতো সরলতার গাঢ় নীল চোখের মাঝে আটকে গিয়ে কখন যে ধারালো চাকুটা হাত ফসকে নিচে পড়ে গিয়েছে সেই কথা জানে না স্বয়ং এরিস। চাকু পড়ে যায় ছনছন আওয়াজে নড়ে চড়ে উঠে ঈশানী। এরিসের হাত থেকে বেরোনোর বৃথা চেষ্টা চালিয়ে গলার আওয়াজ খাদে নামে ছুট নাড়ায় ভীত মেয়ে চাপ। দয়া করে ছেড়ে দিন, ভুল হয়ে গিয়েছে। এরিস ছাড়ল না ওকে। উল্টো ইসুর তুলতুলে নরম হাত দুটোকে উপরে তুলে নিজের বলিষ্ঠ হাতে মুঠোবন্দি করে কাচের দেয়ালের সঙ্গে আচানকি চেপে ধরে ওর লতানো শীর্ণকায় শরীরটাকে। মায়াজালের ন্যায় বিস্তৃত দম আটকে আসে। চোখ দুটোতে দৃষ্টি ফেলে তীক্ষ্ণ চোয়ালের পেশিগুলো আরো খানিকটা শক্ত করে গমগমে আওয়াজে এরিস বলে, এখানে কেন এসেছো? বাবা পথ ভুলে, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। ভীষণ কুঞ্চায় আওয়াজ বের হচ্ছে না। ইসুর কণ্ঠনালী ভেদ করে জলের স্রোত কাক ভেজা হয়ে গিয়েছে শরীর। তার উপর এরিসের এখন আশ্চর্য রকম শক্ত হাতের বাঁধন, সব মিলিয়ে অন্তঃকরণ নিবু নিবু করছে ঈশানের। এক্ষুনি রুহটা বেরিয়ে গেল বলে ঈশানের ভারতের চাহনিতে কোনো ভাবান্তর দেখা গেল না এরিসের মাঝে। ও উল্টো মেয়েটার দুর্বল শরীরটায় কঠিন ঝাঁকুনি দিয়ে বিরক্তি কঞ্চে পড়ে উঠল। ইচ্ছে করছে খেয়ে ফেলি। এরিসের এরূপ কথায় তড়া করে চোখ তুলে ঈশানী চাইল। জনগলের ঠোঁট নাড়িয়ে শুধল, খেয়ে ফেলবেন মানে? কাকি? তোমার আত্মাটাকে। আজকাল বড্ড পোড়াচ্ছ আমায়, এটা অসহ্য লাগছে। তুমিও কি ম্যানিপুলেশন জানো নাকি? এরিসের কণ্ঠস্বর দৃঢ় শোনালো। ওইদিকে ওর কথার জের ধরে ঈশানী না চাইতে সুবাকে বলে উঠল, কি? কতবার বলেছি আমাকে এই ইনোসেন্ট ব্লু আইজ দেখাবে না, এটা যন্ত্রণাদায়ক। কি? এরিসের মুখ থেকে বেরিয়ে আসা বাক্য হয়তো বিহল কণ্ঠে পরপর একই প্রশ্ন আওড়ালো ঈশানী। এরই মাঝে ওর মুখের স্কার্ফটা একটানে সরিয়ে ওর চুপসে যাওয়া এইটুকুনি মুখের পানে এসছে তাতে দাঁত পিছল এরিস। কি জানি কি ঝড় বয়ে যাচ্ছে ভেতরে। তার জের ধরেই মাফিয়া বসটা গম্ভীর কণ্ঠে বলি উঠল, আমার সামনে আসবে না একদম। নিজের এই মুখটাকে আমার চোখের আড়াল করে রাখবে সবসময়। এরিসের কথার পাশে নাক ফোলালো ঈশানী। তীব্র রাগে তিরতির করে কেঁপে উঠ ওর ছোট্ট নাকের চকা, যা দৃষ্টি এড়ালো না স্বয়ং এরিসের। অগতার রাগের তোপে খেয়ে হারিয়ে এরিসের মুখের উপর ইস্যু বলল, আপনার সামনে কোনো দিন আসবো না বলেই তো পালাতে চেয়েছি বারবার। সেই সুযোগ দিয়েছেন একবারও? যতবার পালাতে গিয়েছি ঠিক ততবারই ধরে এনে আটকে রেখেছেন এই নরকের মতো কালো পেন্ট হাউসে। পেন্ট হাউসের বাহিরের দুনিয়াটা নরকের চাইতেও বেশি কালো। কথাটা বলে নির্জীব শূন্য মায়াহীন দৃষ্টি ফেলে পবিত্র মেয়েটার মায়া ভরা ঢলঢলে মুখখানা এক নজর পর্যবেক্ষণ করে এরিস। দেয়ালে ঠেস দিয়ে ওর দিকে সামান্য ঝুঁকে থাকার কারণে এরিসের চিবুক ছোঁয়া শীতল জলের স্রোত অনায়াসে গড়িয়ে পড়ছে ঈশানীর সমগ্র মুখমণ্ডলে। এহেন জোর গতির জলের স্রোত মেয়েটা তাকাতেই পারছে না ঠিক মতন। ওর নাজেহাল অবস্থা দেখতে ভালোই লাগছে, তাই তো ওকে আরেকটু খানি জ্বালাতন করতে কৃপা নামিয়ে আরও খানিকটা ঝুঁকে দাঁড়ালো এরিস। এবার দুজনার মাঝে কয়েক ন্যানো সেন্টিমিটারের দূরত্ব মাত্র। শরীর ছুঁই করছে। লজ্জা আর ভয় জর্জরিত হয়ে মাথা নামিয়ে কুকড়ে দাঁড়িয়ে আছে ঈশানী। বেজার কারণে ওর সম্ভ্রমের অবস্থা বেগতিক। সেদিকে এক নজর দৃষ্টিপাত করে আকস্মাৎ হাতের বাঁধন ঢিলে করে দিল এরিস। এরিসের হাত থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে বুকের উপর আড়াআড়ি করে হাত রেখে তাড়াহুড়ো পায়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায় ঈশানী। এরিস আর বাধা দিল না ওকে। ভীত মেয়েটার মাথার উপর নিচে শুকনো তাওয়ালটা ছুঁড়ে মেরে গমগমে আওয়াজে বলল, যেতে পারো। এরিসের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে যেতে নিয়েও থমকালো ঈশানী। পেছনে না ঘুরে রিনরিনে আওয়াজেই বলল, দরজা তো বন্ধ, কিভাবে? ঈশানীর কথা শেষ
হতে না হতে ভেজা শরীর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো এরিস। দরজার কাছে এসে দাঁড়িয়ে কোনোরূপ জবাব দিতে ছাড়া ঈশানীর আঙুলটা টেনে ধরে ওর ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখলো দরজা। অতঃপর দৃঢ় স্বরে ঈশানীকে বললাম, গো হেড। এবারে ইস্যুর হাতেই খুলে গেল দরজাটা। দরজা খুলতে না খুলতে এরিস তলেটা গায়ে পেঁচিয়ে এক মুহূর্তের মাঝে বেজা শরীরে ছুটে বেরিয়ে গেল ঈশানী। হঠাৎ করে নিজের রুমে ওর ফিঙ্গারপ্রিন্ট লক কেন সেট করলো এরিস? কেনই বা ওকে এত সহজে ছেড়ে দিল সে? এত সব অজ্ঞাত প্রশ্ন ঘুরল না ঈশানীর সরল মস্তিষ্কে। আপাতত এই ভয়ানক ভুতুরে রুম থেকে বের হওয়ার আনন্দে আত্মহারা ওর হৃদয়টা। ল্যান্টার্ন আর ফেরি লাইটের চোখ ধাঁধানো আলোক রশ্মিতে ঝলসে যাচ্ছে চারিপাশ। ভেতর থেকে ভেসে আসছে মন মাতানো রাশিয়ান গানের অচেনা কিছু সুর। বারবার কাউন্টারের ওদিকে মদ্যপ নারী পুরুষের উপচে পড়া ভিড়, সেদিকে অবশ্য দৃষ্টি দিল না এরিস। পরনের ওভারকোটটা খুলে তুষার হাতে ধরিয়ে দিয়ে মুখের মাস্কটা সরিয়ে এলিভেটরে ধরে সোজা চলে গেল হোটেলের সিক্রেট কামরায়। ভেতরে থমথমে নীরবতা বিরাজমান। 7 স্টার এই বিশাল কামরার হলের মাঝ বরাবর অবস্থিত কাউচে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে ড্রাগন হান্টার গ্রুপের গডফাদার জেনিয়েল হ্যারিসন। তার পাশের কাউচে বসে এক মনে ফোনে স্ক্রল করছে টমেটো প্রিন্স খ্যাত ড্রাগ ডিলার অ্যালেক্স জেফ। ঠিক তখনই ওদের মাঝে উপস্থিত হয় এরিস আর তুষার। এরিসকে দেখা মাত্র জোকার হাসিতে আপন ঠোঁট প্রশস্ত করে ব্যস্ত ভঙ্গিতে ওকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে উঠল টমেটো প্রিন্স। আজকের এই সিক্রেট মিটিংয়ের উদ্যোক্তা মূলত অ্যালেক্স নিজেই। ও চাইছে কোনো না কোনোভাবে এরিস আর জেনিয়েলের মাঝে সখ্যতা তৈরি করতে। দুই মাফিয়া গ্রুপের সন্ধিতেই মাঝখান থেকে লাভবান হবে স্বয়ং অ্যালেক্স। এরা দুজন মিলে গেলেই ওর টমেটো সসের ব্যবসার রমরমা। সে যাই হোক, আপাতত এরিস আর জেনিয়েলের কথোপকথনের পালা। সামনে এগিয়ে গিয়ে জেনিয়েল মুখোমুখি কাউচের উপর পায়ের উপর পা তুলে গা ছড়িয়ে বসলো এরিস। অ্যালেক্স জোরপূর্বক খেসে এরিসের মাঝে গুমট ভাব ভাঙতে বেশ উৎসুক কঞ্চে বলল, ও রিস্কা, তুমি যে সত্যি আমার ইনভাইটেশনে এখানে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। আফটার অল ইউ আর পাইথন লিডার। জেনিয়েলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে এরিস বলল, তুমি তো এটাও বলনি যে আমি ছাড়া আরো একজন ইনভাইটেড এখানে। তাহলে অন্তত রিভলভারটা ঠিকঠাক লোড করে নিয়ে আসতাম। অ্যালেক্স মানাতে চাইলো ওকে, চোখের পাতায় কয়েক পল ছেড়ে বলল, রিস্কা, এখানে সমঝোতার কথা হচ্ছে। তুমি কেন অযথা এসব বন্দুক টন্দুক টেনে কথা বলছো? আমি এসেছি কারণ ডিলটা আমার সাথেই হচ্ছে মিস্টার এরিস। আমি তোমাকে এত কিছু অফার করতে চাইছি যেটা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। এতক্ষণে মুখ খুলো ড্যানিয়েল। লোকটা এরিসের চেয়েও বয়সে বড়, তবে নির্মেদ পেট আর শরীর চর্চার মাধ্যমে তৈরি কৃত্রিম পেশিতে তার বয়স ঠিকঠাক অনুমান করা দুষ্কর। চোখের আগায় লেপ্টে থাকা কুটিল হাসিটার দিকে এক পল চেয়ে দৃষ্টি স্পষ্ট গলায় এরিস বলল, পেঁচানো কথা শোনার সময় নেই, সরাসরি ডিলে আসুন। ছোট উল্টালো ড্যানিয়েল কিঞ্চিত ঘাড় ঝাঁকিয়ে বলল, ওকে ফাইন। ড্যানিয়েল লোকটা ভীষণ চালাক তা বুঝতে বাকি নেই এরিসের। আপাতত তাই চুপচাপ বসে শুধু পর্যবেক্ষণ করতে লাগলো ওর কর্মকাণ্ড। নিজের কথা শেষ করে একজন বিশ্বস্ত স্পাইকে ডেকে একটা বক্স আনিয়ে সেটা বাড়িয়ে দিল এরিসের নিকট। এরিস সেটা হাতে নেওয়ার সময় তুষার সেফটি চেক করে নিল আগে, অতঃপর বক্সটা খুলে এগিয়ে দিল এরিসের নিকট। বক্সটাকে ভালো মতো পর্যবেক্ষণ করে এরিস চোখ বাঁকিয়ে হাসলো কিঞ্চিত। পরক্ষণে নিজের বাজ পাখির মতন সূক্ষ্ম দৃষ্টি যুগল ড্যানিয়েলের পানে নিবদ্ধ করে বল, ব্লাড ডায়মন্ড সন্দেহ আছে? আছে তো। এরিসের বলতে বাকি তৎক্ষণাৎ চকচকে সুনিপুণ শ্বেত রঙা ডায়মন্ডের বক্স থেকে তুলে আসতে করে কাচের টেবিলের উপর রাখলো ড্যানিয়েল। অতঃপর পকেট থেকে ছোট্ট সাইজের একটা ধারালো চাকু বের করে নিজের হাতের মাঝে বরাবর ক্ষত করে রক্ত বের করে আনলো এক টানে।
সেই রক্তের হাতটা নিয়ে রাখলো ডায়মন্ডের উপর। হাত বেয়ে তাজা রক্তে 2-1 ফোঁটা ডায়মন্ডের উপর গড়িয়ে পড়তে স্বচ্ছ পানির মতন হীরকখণ্ডটি মুহূর্তেই ধারণ করলো টকটকে লাল বর্ণ। অবিশ্বাস্য হলেও সবটা সকলের চোখের সামনে ঘটেছে। তাজা রক্তের স্পর্শে ব্লাড ডায়মন্ড লাল বর্ণ ধারণ করে, পরে অবশ্য ধীরে ধীরে লাল বর্ণ মিলিয়ে যায় ঠিকই, তবে এটাই ব্লাড ডায়মন্ডের অন্যতম বৈশিষ্ট্য। আর এরিস সহ এখানে উপস্থিত সবাই ভালো মতোই জানে এটা।